2 আগস্ট বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর-স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নির্বাচনে সেনাবাহিনী নয়, সব হবে সংবিধান অনুযায়ী বললেন কাদের। ভালো আছে তোফা তহুরা পর্যবেক্ষণে থাকবে 10 দিন। আড়াই হাজার রেল ক্রসিং এর ঝুঁকিপূর্ণ 90 ভাগ উদাসীন কর্তৃপক্ষ। জাতীয় নির্বাচনে সেনাবাহিনীকে টেনে বিতর্ক তৈরি করা ঠিক হবে না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী আগারগাঁয়ে মেট্রো রেলে কাদের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী আর সেনাবাহিনীর ভূমিকা হবে আগের মতোই। এই সময় তিনি মন্তব্য করেন, আইসিটি আইনে 57 ধারার অপপ্রয়োগের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। তথ্যমন্ত্রীকে বিষয়টি নজরে আনার আহ্বান জানান ওবায়দুল কাদের। বিষয়টা একেবারে অবান্তর, অযৌক্তিক, যেহেতু আমাদের সংবিধানে নির্দিষ্ট করা আছে নির্বাচন কিভাবে হবে। এর আগে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, এখানে আলাদা এবার কেন ভিন্নভাবে ভাবার কোনো কারণ নেই। আর সেনাবাহিনীকে অহেতুক বিতর্কের মধ্যে টেনে আনা ঠিক হবে না। নির্বাচনের সেনা মোতায়েন নিয়ে আলোচনা করতে যোগ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন আছেন আমাদের সঙ্গে। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আওয়ামী লীগ মনে করছে নির্বাচনে সেনাবাহিনীকে মোতায়েন করে বা এই সংক্রান্ত কথা বলে সেনাবাহিনীকে বিতর্কিত করা ঠিক হবে না। আপনিও কি তাই মনে করেন না যে সেনাবাহিনীকে যদি আসলে সিভিলিয়ানদের কাজ দেওয়া হয় তাহলে সেনাবাহিনী একটু বিতর্কিত হতে পারে, যদিও আপনারা নির্বাচনে সেনাবাহিনী চাইছেন? আলাল ভাই। আপনাকে ধন্যবাদ। আমি সরাসরি আপনার প্রশ্নের উত্তরে যদি যাই তাহলে বলবো যে সেনাবাহিনী তো অনেক কাজ করছে। বিদেশে অনেক দেশে শান্তি মিশনে গিয়ে সেই দেশগুলোর নির্বাচন পরিচালনার কাজেও তারা দায়িত্বে থাকেন। আমাদের দেশে নির্বাচন কমিশনে স্মার্ট কার্ডের যে প্রকল্প, পাসপোর্ট অফিসের যে অফিসিয়াল প্রজেক্ট রয়েছে, সেখানেও তো ব্রিগেডিয়ার পদবীর অফিসাররা সেখানে কাজ করছেন। তো নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের মধ্যে তো তারা যুক্ত আছেন। সেখানে নির্বাচন অনুষ্ঠানের সময় যদি তারা থাকেন, সে জায়গাটায় উপকারটা হচ্ছে এই যে সাধারণ মানুষের মধ্যে দুটি বড় দলের মধ্যে পরস্পর আস্থার যে সংকট তৈরি হয়েছে, সেই কারণে সাধারণ ভোটাররা যে ভীত সন্ত্রস্ত থাকে, সেইটাকে দূর করার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে সেনাবাহিনীর উপরে মানুষের আস্থাটা বেশি। বিএনপি আওয়ামী লীগ সব দলই নির্বাচনে অংশগ্রহণ করলো, ভোটাররা ভোট কেন্দ্রে আসলো না, দুই দলের সংঘর্ষ বা দুই দলের পরস্পর মুখোমুখি অবস্থানের কারণে। যদি এটা উদাহরণ হিসাবেও ধরে নেই, সেই সংকটে তাহলে সেই নির্বাচন দিয়ে কি লাভ হবে? এই আস্থাটা ফেরত আনার জন্য সেনাবাহিনীর প্রয়োজনীয়তাটা আমরা অনুভব করছি। এই কারণেই আমরা বলছি, যদি খুব ছোট করে বলি তাহলে এটাই হচ্ছে উত্তর। এবং যেহেতু তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আছেন, ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন, ভোটার তালিকা হালনাগাদকরণের কাজের সুপারভিশনে তারা জড়িত ছিলেন, এখন স্মার্ট কার্ড প্রকল্পের সঙ্গে তারা জড়িত আছেন, তাদের প্রতিনিধিরা তো আছে। আমার মনে হয় যে আলাল ভাইয়ের যে যুক্তি, সেই যুক্তিটি জনাব আহমেদ হোসেন নিশ্চয়ই শুনেছেন। আহমেদ হোসেন ভাই, আপনার কাছে শুনতে চাইবো, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করলে বিতর্ক হবে এইটি আওয়ামী লীগ মনে করছে কেন, বা বিতর্কিত হবে বাহিনীটি এমনটি আওয়ামী লীগ মনে করছে কেন? আরো অনেক ধরনের সিভিলিয়ান কাজ তো তারা করছে, বিশেষ করে স্মার্ট কার্ডের কথা বললেন আলাল ভাই, যেটিতে সারা দেশের সব মানুষ মোটামুটি জড়িত, মানে সব শ্রেণী পেশার মানুষ। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে সেনাবাহিনী হচ্ছে আমার সর্বোচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত এবং মানুষের আস্থা বিশ্বাসের দিক থেকে সেনাবাহিনী আমাদের কাছে গৌরবের এবং আমাদের কাছে শ্রেষ্ঠ সম্পদ হিসাবে অবহিত। এই ক্ষেত্রে আমি সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সংজ্ঞায়িত করব কি না, তাহলে সেই ক্ষেত্রে সেনাবাহিনীর যে সর্বোচ্চ মর্যাদাটা সেই ক্ষেত্রে ক্ষুণ্ণ হবে কি না, এই বিষয়টি এখানে জড়িত। তাহলে আমাদের সেনাবাহিনীর প্রতি যে দেশবাসীর যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, সেই ক্ষেত্রে সেনাবাহিনীকে নিচের লেভেলে আনে, পুলিশি পর্যায়ে আনা
আমাদের আহমদ হোসেন ভাই, আমি খুব বিনয়ের সাথে আপনার সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই। আমার কাছে পুলিশ বাহিনীর মর্যাদা সেনাবাহিনীর চেয়ে বেশি, যদি আমি বলি। না, বা পুলিশ কোনো অংশে বাহিনী কম তো, না। আমি বলছি আইন কোন শৃঙ্খলা অংশে বাহিনী। কম না, মানে পুলিশ বাহিনীর মর্যাদা কোন Law and অংশে কম order, না। না না, আমি এটা বলছি না, আমি বলছি আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর পর্যায়ে সেনাবাহিনীকে আনার যৌক্তিক হবে কি না। আর আগে যেহেতু সংবিধান অনুযায়ী আপনার 96-এ বলেন, 2001-এ বলেন এবং 2008-এ বলেন, যেভাবে নির্বাচন হয়েছে এবং 2014-তেও নির্বাচন হয়েছে বিএনপি যদিও আসেনি, সেই ক্ষেত্রে সেনাবাহিনীর যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটাই সেনাবাহিনী সেইভাবে দায়িত্ব পালন করলে তাদের আপত্তি থাকার কোথায়? Right. এই যে ভাই বললেন যে আপনার নির্বাচনকালীন সময়ে আপনার বিশৃঙ্খলা দেখা দিবে, আমার তো মনে হয় আপনার নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে, পুলিশ, বিজিবি সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো আপনার নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে। ওকে, কাজেই এই নির্বাচন আপনি কি বলছেন? আমাদের হোসেন ভাই, আমি একটু আলাল ভাইয়ের কাছে আপনার প্রশ্নটি, আপনার বক্তব্যটি নিয়ে যাওয়ার আগে আপনি কি বলছেন যে 91, 96, 98, 2001, 2008-এ সেনাবাহিনী যেভাবে দায়িত্ব পালন করছে সেভাবে দায়িত্ব পালন করলে অসুবিধা নেই? আপনি কি সেটি বলতে চাইছেন? আমি হচ্ছে সংবিধানে যেভাবে আপনার আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি যে কথা বলেছেন, যে সংবিধানে যেটা বর্ণিত আছে যেভাবে আছে Right. সেই অনুযায়ী নির্বাচন করলে তাহলে সেখানে আপত্তি কোথায়? এখানে পার্টি জেনারেল সেক্রেটারির বক্তব্যটাই আমার কাছে প্রণিধানযোগ্য। আমি অবশ্যই পার্টির জেনারেল সেক্রেটারির বক্তব্য এবং আমাদের সাংগঠনিক সম্পাদক প্রিয় আহমদ হোসেন ভাইয়ের বক্তব্য ভালো বুঝতে পারিনি। আলাল ভাই, আপনি ভালো বুঝতে পেরেছেন কিনা আপনি যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। জি জি, আমি বোঝার চেষ্টা করেছি। ওনারা তো অনেক অভিজ্ঞ মানুষ আর বড় একটি প্রাচীন রাজনৈতিক দলের নেতা, ওনাদের বোধ জ্ঞান আমাদের চেয়ে অনেক বেশি। কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনি যে নামিয়ে ডাকেন না কেন, কাজটা কি? কেউ বলে প্রাসাদ, কেউ বলে ভবন, কেউ বলে আবাসিক। আমার আবাসিক ঠিকানা, কথা তো একই, বিল্ডিং। নামে তো না, কাজে হচ্ছে পরিচয়। আপনার রাঙামাটিতে পাহাড় দশে যদি সেনাবাহিনীর উপরে আস্থা রাখা যায়, হাতির ঝিল তৈরি করতে যদি শুধুমাত্র সেনাবাহিনী ছাড়া আর কাউকে বিশ্বাস করা না যায়, পদ্মা সেতুর মতো জাতীয় গর্বের প্রকল্পে যদি সেনাবাহিনী ছাড়া অন্য কারো উপরে আস্থা রাখা না যায়, তাহলে নির্বাচনে নয় কেন, যেটা সার্বজনীন অধিকার সবার। এখানে তো সার্বজনীন অধিকারের প্রশ্ন, রাঙামাটিতে একটা এলাকার প্রশ্ন ছিল, রিলিফ বন্টনে এক একটা নির্দিষ্ট এলাকার প্রশ্ন থাকে। কিন্তু আলাল ভাই, আপনি যে জরুরি অবস্থাগুলির কথা বললেন, সেটি রাঙ্গামাটিতে বাঁধ ধস হোক বা পদ্মা সেতুর মতো আমি একটি বড় কথাটা বলছি, আস্থা। জি জি, আস্থা জরুরি অবস্থা না, আস্থার কথাটা বলছি। জি জি, মানে এগুলি সবই আসলে ইমার্জেন্সি সিচুয়েশন। কারণ হচ্ছে যে সেনাবাহিনীর যে বিস্তৃত ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে তাদের সাহায্যটা আমরা নিতে চেয়েছি। আপনি কি মনে করেন যে নির্বাচন কমিশনের যে আওতা এবং সেই আওতায় যে আইনশৃঙ্খলা বাহিনীকে রাখার বা ডাকার যে তার ভূমিকা, সেখানে সেনাবাহিনীরও দরকার, বা সেনাবাহিনী না হলে নির্বাচনটি ভালো হবে না, এটি কি আপনি মনে করছেন? জি, আমি মনে করছি, কারণ অতীত উদাহরণগুলোতে সেটাই প্রমাণিত হয়েছে। আপনি দেখেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কটি নির্বাচন হয়েছে, কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ, দুটো বড় দলই ঘুরে ফিরে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তখন কিন্তু সেনাবাহিনী ছিল। এখন সেনাবাহিনীকে নিয়ে তাকে কি নামে সংজ্ঞায়িত করা হবে বা কি করা হবে, এই দ্বিমুখী নীতিটা আওয়ামী লীগের পক্ষেই সম্ভব। কারণ এই আওয়ামী লীগের বর্তমান যে সরকার আছে, এই সরকারকে বুঝতে আমার অন্তত খুব কষ্ট হয়। আমার কখনো মনে হয় যেন এটা শাহজাহান খান এবং মশিউর রহমান রাঙার সরকার যখন পরিবহন ধর্মঘট আসে। আবার কখনো কখনো মনে হয় এটা শুধু পুলিশদের সরকার, আবার কখনো কখনো মনে হয় এটা আওয়ামী লীগের সরকার, আবার বগুড়ার তুফান সরকারেরও সরকার। আবার কখনো কখনো মনে হয় এটা আওয়ামী লীগের সরকার বা মহাজোটের সরকার, আবার ইমরানের সরকারেরও সরকার। এজন্য কথা থেকে যদি বারবার পরিবর্তন করা হয়, আর আহমেদ ভাই যেটা বলেছেন উল্লেখযোগ্য, যে ওনার সাধারণ সম্পাদক যেটা বলেছেন সেটাই ওনার কথা। এটা তো পার্টিজান কথা হয়ে গেল। সেনাবাহিনী তো পার্টিজান না। সেনাবাহিনীর ব্যাপারে কথা বলতে গেলে তো অ্যাসাইডিং অল মাই পলিটিক্যাল আইডেন্টিটি আমি তো কথা বলতে পারি, আহমেদ ভাইও পারেন। তা আহমেদ ভাই দেশের একজন নাগরিক হিসাবে কথাটা বললে আমি খুশি হতাম। উনি ওনার দলের কথাটাই বলেছেন। আমি কিন্তু আমার দলের ব্যাপারটা অত ফ্যাসিনেশন দেইনি। আমি কিন্তু অন্যান্য আনুষঙ্গিক উদাহরণগুলোকে এখানে নিয়ে এসে কথা বলার চেষ্টা করেছি। কারণ সবচেয়ে আস্থার এবং নির্ভরশীলতার জায়গাটা এখনো, সম্মানের জায়গাটা এখনো এদেশের বাংলাদেশ সেনাবাহিনী। আহমদ হোসেন ভাই, আপনি এই প্রসঙ্গে কোনো কিছু বলবেন কিনা? ইলাবোরেট করলেন আলাল ভাই যে কেন সেনাবাহিনীকে দিতে হবে, কেন আস্থার বিষয়টি, এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? আমি যদি প্রশ্নটি এভাবে করতে চাই, সেনাবাহিনী মোতায়েন করা হলে আওয়ামী লীগের কোনো ক্ষতি আছে কিনা? আহমদ ভাই।
আছে, আমার মতামত আছে যে আস্থা এবং অনাস্থার যে বিষয়টা আনেন, এখানে অনাস্থা বলতে কিছু নেই। এখানে আলাল ভাই চেষ্টা করেছেন যে আমাদের মনে হয় যে অনাস্থা আছে, বিষয়টা সেরকম নয়। সেনাবাহিনীর প্রতি আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, নির্ভরশীলতা আছে, সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মানও আছে। তবে একটি কথা উনি বলেছেন যে আমাদের জ্ঞান গরিমা একটু বেশি, এইটাও একটু তাচ্ছিল্য উনি করেছেন। আর ওনার বয়সটা তো বিএনপির বয়স, ওনার বয়সটা কিন্তু নিরপেক্ষ ব্যক্তি বা নিরপেক্ষ মানুষ নাগরিক হিসাবে তার বয়স নয়। তার বয়সে কিন্তু আর পার্টির স্ট্যান্সই উঠে এসেছে। তার পার্টি সবসময় অতীতেও, ইভেন কি আপনি জানেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তারা সেনাবাহিনী আমি শুধু একটু বিনয়ের সাথে আপনি একটু মনে করে দিতে চাই, যেসব সুশীল সমাজের প্রতিনিধিদের নির্বাচন কমিশন ডেকেছিলেন তাদের অধিকাংশ প্রতিনিধি আসলে সমর্থন করেছেন সেনাবাহিনী মোতায়েনের প্রসঙ্গে। আপনি যদি আলাল ভাইয়ের ভয়েসটাকে বিএনপির ভয়েস বলেনও, তিনি বিএনপির গুরুত্বপূর্ণ পদে আছেন, তিনি বিএনপির ভয়েসই দিবেন, কিন্তু সুশীল সমাজের ভয়েসটা তো আপনাদের নিতে পারেন আর কি ইচ্ছা করলে আপনারা। আহমদ ভাই, আপনি ভালো বলেছেন, আপনি সবসময় ভালো বলেন। সুশীল সমাজের এখানে কয়জন বেশি ছিল, কয়জন কম ছিল, তবু ঐক্যমত হয় নাই, এটা তো সত্য কথা। ঐক্যমত কিন্তু হয় নাই। ঐক্যমত হইলে বলতাম না সুশীল সমাজ ঐক্যমত হবে, কথাটা বলেছে। যেহেতু সেখানে ঐক্যমত হয় নাই, সুতরাং সেই ক্ষেত্রে আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি বলেছেন যে সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক করা ঠিক হবে না। আমি আবারও বলছি, আমাদের প্রশ্নটিকে যদি আমি এভাবে বলি, ধরেন হোসেন জিল্লুর রহমান, দেবপ্রিয় ভট্টাচার্য তারা বলেছেন সেনার মোতায়েন করতে হবে। আমি দুটি নাম বললাম, আমি অনেকগুলি নাম বলতে চাই। আপনার কি মনে হয় যে তারা বিএনপি স্বার্থ দেখছেন বলে এই কথা বলছেন? হোসেন জিল্লুর রহমান এবং দেবপ্রিয় ভট্টাচার্য তারা তো 111 গভর্নমেন্টের উপদেষ্টা ছিলেন, তারাও কিন্তু পক্ষপাত দুষ্ট। তারা কিন্তু সুশীল সমাজের প্রতিনিধিত্ব করতে পারেন। পক্ষপাত দুষ্ট সেটি ঠিক আছে, মানে সেই পক্ষপাত কি বিএনপির প্রতি দুষ্ট? তারা বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট, এটি কি বলা যাবে? এখন কখন কখন কার মন কোন দিকে যায় বলা তো মুশকিল না, সেটি অবশ্যই খুব ইন্টারেস্টিং পয়েন্ট। 111 এর পক্ষে সেটি খুব ইন্টারেস্টিং। আমাদের আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আলাল ভাই আমরা আপনার কাছে যে জায়গায় আসতে চাই, আমরা জানি যে বিএনপি নির্বাচন কমিশনের সাথে দেখা করে সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার কথা বলেছিল, পাশাপাশি তাদের বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছিলেন। আমরা যদি সেটিকে সোজা বাংলা ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলি, আমি একাধিক নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, একাধিক সাবেক প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী কখনোই কোনো নির্বাচনের সময় ম্যাজিস্ট্রেসি পাওয়ার পায়নি। আপনারা কেন বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব করছেন সেনাবাহিনীকে, এবং সেটা সেপারেশন অফ জুডিশিয়ারির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। আলাল ভাই, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার যে দাবি আপনারা জানিয়ে আসছিলেন, সেই দাবির আসলে যৌক্তিক কতখানি? আপনাকে ধন্যবাদ। আমি মনে করি যে এটার পেছনে অবশ্যই যুক্তি আছে, কারণ এই নিকট অতীতের যে নির্বাচনগুলো আমরা দেখেছি সেখানে একদিকে যেমন ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, অর্থাৎ ভোট দিতে গেলে হয়তো আওয়ামী লীগকেই দিত, তারপরেও প্রায় 4.5 কোটি ভোটারকে ভোট থেকে বঞ্চিত করা হয়েছে সেই জায়গাটায়। এবং এর পরবর্তীতে আমরা যেগুলো দেখেছি, ডে নাইট ক্রিকেটের মতো রাতে ব্যালট বাক্স বোঝাই, সকালবেলা ভোট শেষ, টি-20 ক্রিকেটের মতো সকালে 3 ঘন্টার মধ্যে ভোট শেষ, বিএনপির প্রার্থীরা যেখানেই নির্বাচিত হয়েছে তাদেরকে বরখাস্ত করা স্থানীয় সরকারে, এই সব কিছু মিলিয়ে যে অবস্থাটা, সেখানে এই নির্বাচন কেন্দ্রে হট্টগোল করার যে বাহিনী সেটা সাধারণত সরকারি দলের মধ্যেই থাকে। সেখানে যদি সেনাবাহিনীর পোশাকও কেউ দেখে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করার প্রয়োজন পড়ে না, ওটাই যথেষ্ট আমাদের দেশের মানুষের জন্য। কিন্তু আপনি সম্মান এবং সেই সঙ্গে মানে কি বলে সম্ভ্রম, যেটা তাদের উপরে যে একটা শ্রদ্ধা, আপনি মনে করছেন যে বিচারিক ক্ষমতা আপনি মনে করছেন তাদের বিচারিক ক্ষমতা থাকা দরকার? আমি মনে করি না সেটা প্রয়োগ করার প্রয়োজন পড়বে, কিন্তু সেটা থাকা দরকার। কারণ আলাল ভাই, এই দাবিটা আসলে কেমন দাবি হচ্ছে? আসলে বিচারিক ক্ষমতা তো একটা স্পেশালাইজড জব, এটি তো আসলে কেউ মাঠ থেকে সেনাবাহিনী এসে সেটি করে ফেলবেন, আমরা কেন এটা আশা করছি? না ঠিক আছে, আপনি যদি এটার সঙ্গে দ্বিমত করেন, আপনি একজন আইনজ্ঞও বটে, আমি না ঠিক আছে, কেউ যদি এটার সঙ্গে আপনি যদি দ্বিমত করেন, বা যারা আজকে মতামত দিচ্ছেন নির্বাচন কমিশনে বেশিরভাগ লোক দ্বিমত করে,
এটা না হলে বিএনপি যে এটা নিয়ে খুব বড় কিছু আপত্তি করবে এমনটা করবে এমন আমি মনে করি না। ওকে, আপনি মনে করছেন যে সেটি একটি দাবি, কিন্তু সেটি না হলেও অত বড় আপত্তি নাই। আহমদ হোসেন ভাই, আপনি কি মনে করেন যে সেনাবাহিনী থাকলে কিভাবে থাকা হচ্ছে সে ব্যাপারে যে কথাগুলি আসছে সেইগুলির ক্ষেত্রে আমি আবারও পুরনো প্রশ্ন করতে চাই, আপনারা মনে করছেন কিনা সেনাবাহিনী আসলে আমাদের নির্বাচনটি আসলে একটু খারাপ হবে, এটা মনে করছেন কিনা? আপনি এখানে তো আলাল ভাই তো বলেই দিয়েছেন তাদের দাবি যেটা, এটা খুব একটা বড় কিছু না, তার বক্তব্য কিন্তু বেরিয়ে আসছে নামকা অবস্থাকে দাবি করলেন, এটা না হলে তুমি তো বলে দিলেন যে না 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 আহমদ হোসেন ভাই, আপনি বোধহয় আসলে আলাল ভাইকে ঠিক শুনতে পাননি। তিনি ম্যাজিস্ট্রেসি বা বিচারিক ক্ষমতা সম্পর্কে তিনি বলেছেন সবাই যদি না চান এবং সেটির ক্ষেত্রে যদি ঐক্যমত্য হয় যে বিচারিক ক্ষমতা তাদের কাছে দেওয়া যায় না, সেটি না হলেও বিএনপি বড় আপত্তি করছে না, কিন্তু সেনাবাহিনী থাকার ব্যাপারে কিন্তু বিএনপি সেই দাবিটি স্পষ্ট দৃঢ়ভাবেই জানাচ্ছে। আসলে আমি যদি আলাল ভাইকে ঠিক বুঝে থাকি, ঠিকই আছে। সেনাবাহিনী থাকার বিষয়ে তো আমাদের বক্তব্য স্পষ্ট করেছেন আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি। তার বক্তব্য যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে সেখানেই খুঁজে পাবেন সেনাবাহিনীর কি ভূমিকা হবে। তিনি স্পষ্ট করে বলেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এখানে আমি আগেও উল্লেখ করেছি একই কথা রিপিট হয়ে যাবে যে সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যুক্তিসঙ্গত হবে না এবং তাদের কোনো সম্মানজনক হবে না। সেনাবাহিনী যেখানে আছে, যে পর্যায়ে আছে, যে সম্মানে আছে এবং জাতির নিরাপত্তা করতে সেনাবাহিনী যে ভূমিকা রাখবে সেখানেই তাদেরকে রাখা উচিত। ওকে ওকে, আহমেদ হোসেন ভাই বলছেন যে জাতীয় সম্মানের কথা চিন্তা করে তাদের যেখানে আছে তাদেরকে রাজনৈতিক ঊর্ধ্বে রাখার। আপনি কি শেষ বাক্যটি বলবেন কিনা আলাল ভাই এই ব্যাপারে? আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ আসলে সেনাবাহিনীকে নির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনী সহযোগী সদস্য হিসেবে আসলে তারা চাচ্ছেন না। এই ব্যাপারে মানে তাদেরকে আপনারা কি এই ব্যাপারটি নিয়ে একটি আলাদা ইস্যু করে এইটিকে একটি প্রধান বিষয় করে তুলবেন কিনা? নাকি না না, এটা ইস্যু করার কোনো প্রশ্ন না। আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিয়ে বলি, এখনো ট্রাস্টের যে পেট্রোল পাম্পটি রয়েছে সেখানে দেখবেন প্রচণ্ড ভিড় গভীর রাত পর্যন্ত, অন্য পেট্রোল পাম্পে কিন্তু খালি। কারণ সেনাবাহিনীর কর্মকাণ্ডের উপরে সাধারণ মানুষের আস্থা, তাই সাধারণ মানুষই তো নির্বাচনের পুঁজি। আর ঐক্যমতের কথা বলেছেন আহমেদ ভাই, জাতীয় ঐক্যমতের প্রশ্নটা তো শুধুমাত্র জাতীয় অস্তিত্বের প্রশ্নে গিয়ে তখন এটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর এখন যে ডিফারেন্সটা থাকবে সেইটাই তো গণতন্ত্রের মৌলিক সৌন্দর্য, যে ডিফারেন্স অফ ওপিনিয়ন বড় দলগুলোর মধ্যে থাকবে, জনগণের মধ্যে থাকবে। আর সংবিধানের যে দোহাই দেন, সংবিধানে তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করে বসে আছে আওয়ামী লীগ। কারণ সংবিধানের 7 খ অনুচ্ছেদ অনুযায়ী মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের কর্মকাণ্ডকে ইন্ডেমনিটি দিয়ে আওয়ামী লীগ রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে সংবিধানের সংজ্ঞা অনুযায়ী। সুতরাং তাদের মুখে সংবিধানের দোহাই দেয়া কথায় কথায় এটা মানায় না। আজকে আপনাদের ইন্ডিপেন্ডেন্ট টিভিতে একটি খবর দেখলাম যে পুলিশের আইজিপি বলছেন যে 57 ধারায় মামলা করতে হলে পুলিশ সদর দপ্তরের অনুমতি লাগবে। তিনি বলেন কিভাবে? এটা তো আইনমন্ত্রী বলবেন, না হয় স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় একটি অঙ্গের প্রধান তিনি নির্দেশনা জারি করে দিলেন, এই জন্যই তো সেনাবাহিনীর প্রয়োজন। আমার মনে হয় যে একটি ভ্যালিড প্রশ্ন। আলাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আহমেদ হোসেন ভাই আপনাকে একটি বিরতি নিচ্ছি। দেশে মোট রেলপথে লেভেল ক্রসিং আছে 2500-এরও বেশি, এর 90%ই ঝুঁকিপূর্ণ। কিছু জায়গায় সেই ঝুঁকিপূর্ণ নিয়মেই রেল লাইন চলছে। নিরাপত্তা কর্মী ও সতর্কীকরণ বিজ্ঞপ্তি ঝুলিয়ে দায়িত্ব শেষ করছে কর্তৃপক্ষ। এতে ক্রসিং পারাপারে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে রেলের সম্পদ ক্ষতির পরিমাণও। প্রতিদিন হাজারো মানুষের পারাপার রাজশাহীর দড়িখরবনা এলাকার এই রেল ক্রসিংয়ে। বেশ কটি দুর্ঘটনার পরও চলছে বিপজ্জনক চলাচল। এমন 1200-র বেশি লেভেল ক্রসিং আছে পশ্চিমাঞ্চল রেলপথে। এর মধ্যে 212টি ছাড়া অন্যগুলো অরক্ষিত। সিলেট বিভাগের ছাতক থেকে কুলাউড়া পর্যন্ত লেভেল ক্রসিং 114টি, এর 100টিরই নেই অনুমতি। বাকি 14টির মধ্যে নিরাপত্তা ব্যবস্থা আছে 6টিতে। গত 5 বছরে এসব ক্রসিংয়ের দুর্ঘটনায় মারা গেছে 67 জন। যে ট্রেন আসে অনেক সময় হর্নও দেয় না, আর গাড়িগুলো লাইনে উঠে। রেল লাইনের পাশে বসতি, অস্থায়ী বাজার হাটের কারণে বাড়ছে অবৈধ লেভেল ক্রসিংয়ের সংখ্যা। রেল ক্রসিংয়ে ব্যারিয়ারের মাধ্যমে পাহারার ব্যবস্থা করতে হবে এবং অবৈধ যে রেল লাইনের উপর দিয়ে যে রাস্তাগুলো গড়ে উঠেছে দীর্ঘদিন থেকে, সেগুলা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। খুলনা থেকে যশোর 56 কিলোমিটার পথে লেভেল ক্রসিং গেট 63টি, এর মধ্যে 35টিতে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। গত 6 বছরে এ পথে ট্রেনে কাটা পড়ে মৃতের সংখ্যা 242 জন। আমাদের বলা আমাদের কর্তব্য, ঊর্ধ্বতন মহলে জানানো, আমরা ঊর্ধ্বতন মহলে জানাই,
কিন্তু ওটা তো কোনো পদক্ষেপ নেয় না। প্রতিদিন পূর্বাঞ্চল রেলের 58টি ট্রেন চলাচল করে নরসিংদী শহরের মধ্য দিয়ে। এসব ট্রেন চলাচলের অনেক সময় লেভেল ক্রসিংয়ে থাকে না নিরাপত্তা কর্মী। এছাড়া দিনের অনেকটা সময় নষ্ট হচ্ছে পথচারীদের। দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের দাবি জানিয়ে আসলেও তা থেকে গেছে কাগজে কলমেই। বর্তমানে আসলে এটা ডিজাইন ফেজে আছে, আমরা নকশা প্রণয়নের কাজ চলছে। এটি নকশা প্রণয়ন সমাপ্ত হলে আমরা একটা পূর্ণাঙ্গ প্রকল্প প্রস্তাব প্রণয়ন করব এবং প্রস্তাবটি অনুমোদন হলে প্রকল্পটা বাস্তবায়ন শুরু হবে। সারা দেশে লেভেল ক্রসিং আছে 2541টি, এর মধ্যে অনুমোদিত 780টি। এসবের মধ্যে মাত্র 242টিতে আছে গেটকিপার। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে খুলনা থেকে আছেন অভিজিৎ পাল, চট্টগ্রাম থেকে ইফতেখার ফয়সাল আছেন সহকর্মী। অভিজিৎ, খুলনায় কি পরিমাণ ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং রয়েছে, কি কারণে এই ক্রসিংগুলো ঝুঁকিপূর্ণই থাকছে, রেল কর্তৃপক্ষই বা কি বলছে? অভিজিৎ। খালিদ, আপনি রিপোর্টেই দেখেছেন যে খুলনা থেকে যশোর পর্যন্ত 56টি আপনার রেল ক্রসিং এর কথা বলা হয়েছে। আসলে এটি হচ্ছে রেল কর্তৃপক্ষের অনুমোদিত 56টি রেল ক্রসিং এর কথা বলা হয়েছে, কিন্তু এখানে অননুমোদিত রেল ক্রসিং রয়েছে আরো 74টি। আর এই অবৈধ যে রেল ক্রসিং গুলো তৈরি হয়েছে, এই রেল ক্রসিং গুলো মানুষ তার নিজেদের প্রয়োজনে যাতায়াতের জন্যই তারা তৈরি করেছে এবং এই শুধুমাত্র সাধারণ মানুষই নয়, সরকারি অনেক সংস্থাও কিন্তু আপনার অবৈধভাবে রেল ক্রসিং গুলো তৈরি করেছে রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া। যার একটি সংখ্যা হচ্ছে যে এলজিডির প্রায় 15টি রেল ক্রসিং রয়েছে খুলনা থেকে দর্শনা যে কটি রেল ক্রসিং রয়েছে তার মধ্যে অবৈধ রেল ক্রসিং, এবং এই বিষয়ে একটি রেল কর্তৃপক্ষের সঙ্গে এলজিডির একটি মামলাও চলছে। আর আমি যদি পুরো পরিসংখ্যান দিই যে খুলনা থেকে ঈশ্বরদী যে আমাদের এই পশ্চিম জোনের যে 260 কিলোমিটার রেলপথ রয়েছে, 260 কিলোমিটার রেলপথে 137টি আপনার রেল ক্রসিং রয়েছে, যার 82% রয়েছে অরক্ষিতভাবে, যার অধিকাংশই রয়েছে মাত্র 40টিতে আপনার লোকবল নিয়োগ করা আছে, আর বাকিগুলোতে কোনো লোকবল নিয়োগ করা নেই। এই ফাঁকা অবস্থাতেই সারাদিন থেকে যায়। এর ফলে দেখা যায় যে যখন ওই রেল ক্রসিংগুলো থেকে রেল যাতায়াত করে তখন হচ্ছে যে বিভিন্ন সময় যাত্রীবাহী পরিবহন সহ থেকে শুরু করে সাধারণ মানুষও কিন্তু বিপদে পড়ে। এবং কয়েক বছর আগে আপনি জেনে থাকবেন যে যশোরে কিন্তু একটি বিয়ের বাস রেলে কাটা পড়ে এবং রেলে কাটা পড়ে সেখানে কিন্তু অনেক প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটে। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। আমি একটু ইফতেখার কাছে জানতে চাইবো যে চট্টগ্রামে কি পরিমাণ ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং রয়েছে, এই রেল ক্রসিং গুলি কেন ঝুঁকিপূর্ণ থাকছে, রেল কর্তৃপক্ষ কি বলছে? ইফতেখার। আসলে চট্টগ্রাম বলতে আমি পূর্বাঞ্চলের খবরটি একটু জানাতে চাই। পূর্বাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম, ঢাকা সহ সিলেট সহ যে অঞ্চল, সেখানে প্রায় 1248টি রেল ক্রসিং রয়েছে, যার মধ্যে কেবল অনুমোদন রয়েছে 434টির, অর্থাৎ প্রায় 800-এর মতো রেল ক্রসিং রয়েছে যেগুলো হচ্ছে অবৈধ। এবং রেলের যে হিসাব, তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে আমাদের সহকর্মী অভিজিৎ পাল যেমন জানাচ্ছিলেন, একইভাবে এখানেও কর্তৃপক্ষের একই ধরনের বক্তব্য আমরা পাচ্ছি। সেটি হচ্ছে এলজিইডি, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, সড়ক ও জনপথ সহ বিভিন্ন যে সংস্থা, সেই সংস্থানগুলো তাদের প্রয়োজনে এই অবৈধ রেল ক্রসিংগুলো করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আমি যেই এলাকাটিতে আছি, বিবিরহাট এলাকা, চট্টগ্রাম নগরীর, এখানে এই আমার পাশেই একটি অবৈধ রেল ক্রসিং রয়েছে, যেটিতে গত ডিসেম্বরে কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছিল এবং সেখানে মা মেয়ে নিহত হয়েছিল ঘটনাস্থলেই এবং আরো একজন পঙ্গুত্ব বরণ করেছিল। তো এই ধরনের যেই 800-র মতো যে ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং গুলো, সেই রেল ক্রসিং গুলোতে কিন্তু দুর্ঘটনার এই হার কিন্তু আমরা প্রায় সময় দেখি এবং প্রতি বছরই শতাধিক মানুষের মৃত্যু কিন্তু আমরা দেখছি। এবং এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের কাছে জানতেও চেয়েছিলাম। তারা বলছেন এখানে দুটি বিষয় মূলত কাজ করে। প্রথমত, যে রেলের যে অনুমোদিত যে ক্রসিং গুলো রয়েছে, সেই ক্রসিং এর মধ্যে আমি যে 434টির কথা বলছি, এর মধ্যে প্রায় 200-র মতো ক্রসিং এ কোনো গেট কিপার নেই। অর্থাৎ সেখানে যে গেট কিপার না থাকার কারণে যে কোনো সময় ট্রেন আসলে অনেক সময় দুর্ঘটনার ঝুঁকিটা অনেক বেশি থেকে যায়। এবং গেট কিপার না থাকার কারণটি হচ্ছে দীর্ঘদিন ধরে যে আইনগত বিভিন্ন প্রক্রিয়ার কারণে, মামলার কারণে গেট কিপার নিয়োগ দেওয়া হয়নি। সম্প্রতি কিন্তু অস্থায়ী ভিত্তিতে কিছু গেট কিপার নিয়োগ দেওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদেরকে যখন যে মাঠ পর্যায়ে কাজ শুরু করতে দেওয়া হবে তখনই এই ঝুঁকিটা কিছুটা কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে যে বিষয়টি, অর্থাৎ জেলা পরিষদ সহ অন্যান্য যেই সংস্থাগুলো যে রেল ক্রসিং গুলো, লেভেল ক্রসিং গুলো তৈরি করেছে, তারা বলছেন যে এই বিষয়গুলো নিয়ে তারা অনেক মামলাও করেছেন, তাদের সঙ্গে আলাপও বসেছেন, কিন্তু আসলে কার্যকর কোনো যে সমাধান তারা পাননি। মামলা করার পরও দেখা যায় যে বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধিদের চাপে কিন্তু তারা সেখানে টিকতে পারেননি। আমরা চট্টগ্রাম নগরীর যে ঝাউতল স্টেশন, সেই ঝাউতল স্টেশন আমরা দেখেছি একটি লেভেল ক্রসিং এ কয়েক বছর আগে সেখানে অবৈধ লেভেল ক্রসিংটিতে যাতে কেউ পারাপার হতে না পারে সেজন্য তারা সেখানে গেট নির্মাণ করে
দিয়েছিলেন, কিন্তু সেটি পরবর্তীতে আমরা দেখেছি স্থানীয় যে জনগণ সেটি তারা তুলে ফেলেছে। তো এই ধরনের অবস্থা কিন্তু আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। তো এই যে ঝুঁকিগুলো থেকে যাচ্ছে, এই ঝুঁকির কারণও কিন্তু বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত কারণ হচ্ছে মানুষের মধ্যে আইন মানার প্রবণতাটাও একটু কম, আবার একই সঙ্গে আইনের প্রয়োগটাও তেমন নেই। আমরা যদি ধন্যবাদ অভিজিৎ, আপনাকেও আমরা এডিটর স্পিকে একটি বিরতি নিচ্ছি। নতুন একটি জোট গঠনের জন্য বর্ণিত বিকল্প ধারায় প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বাসায় চলছে বৈঠক। এতে যোগ দিচ্ছেন জাতীয় পার্টির নেতা জিএম কাদের। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, আজকে যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠকটি আসলে এখন পর্যন্ত কারা এখানে পৌঁছেছেন? আসলে বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল 8টা থেকে। আমাদেরকে মাহিবি চৌধুরী, যিনি বিকল্প ধারার একজন নেতা, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আমন্ত্রণ করা হয়েছে রাত 8টা থেকে বৈঠক। তো তখন থেকে আমরা এখানে আছি। তো প্রথমে এসেছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, তিনি এসেছেন। এর পর অন্যান্য নেতা এসেছেন। তার মধ্যে আছে বিশেষ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জাসদের আসামা আব্দুর রব এবং একই দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, তিনি এসেছেন। এছাড়া বিকল্প ধারার নেতারা আছেন। এরপরে আছেন হচ্ছে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের, তিনি এসেছেন কিছুক্ষণ আগে। তো আমরা আসলে সবার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে এই বৈঠকটা আসলে কি নিয়ে তারা করছেন, কি তাদের আলোচনা। আরিফুল ইসলাম, এখানে কি ডক্টর কামাল হোসেনেরও আসার কথা রয়েছে? আমরা কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি মাহিবি চৌধুরী তিনি আমাদেরকে নিচে এসে জানিয়েছেন যে গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেনেরও আসার কথা আছে, তবে এখন পর্যন্ত তিনি পৌঁছাননি। আরিফুল ইসলাম, আপনার কাছে কি মনে হয় যে বা আপনার কাছে কি তথ্য আছে যে এই বৈঠকটি হয়ে যাওয়ার পর তারা কি মিডিয়ার কাছে কোনো ব্রিফ করবেন যে তারা আজকেই জোট গঠন করলেন কিনা বা জোট কবে গঠন করবেন? আসলে যখন এক একজন করে নেতারা ভেতরে ঢুকছিলেন এই বৈঠকের জন্য, তখন আমরা আসলে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে তারা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নেবেন কিনা যে নতুন একটা জোট করার ব্যাপারে। তো তারা আসলে সবাই বলেছেন যে তারা আসলে আলোচনা করছেন যে নতুন একটা জোট তৈরি করবেন আওয়ামী লীগ বিএনপির বাইরে যারা আন্দোলন করবেন এবং ক্ষমতায় যাবেন, এমন একটা। জিএম কাদেরের আশাটা একটু বিস্ময়কর কিনা? জিএম কাদের আমাদের কি জানিয়েছেন যে তিনি কেন এসেছেন এখানে? জি, তিনি হ্যাঁ, তার কাছেও আমরা জানতে চেয়েছিলাম। অন্যান্য সব নেতারাই বলেছেন যে তারা আসলে একটা জোট তৈরি করার জন্য আলোচনা করতে যাচ্ছেন। তবে জিএম কাদের একটু ভিন্ন কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে পারিবারিক দাওয়াতে তিনি এসেছেন, তিনি এই বৈঠক সম্পর্কে কিছুই জানেন না, এমন একটি তথ্য তিনি আমাদের কাছে দিয়েছেন। তিনি পারিবারিক দাওয়াতে এসেছেন, তিনি এই বৈঠক সম্পর্কে কিছু জানেন না, জিএম কাদের এমনটি বলেছেন? না, এমনটাই তিনি বলেছেন। হ্যাঁ, এমনটি বলেছেন। তো এখন পর্যন্ত বৈঠক চলছে। আমরা কিছুক্ষণ আগেও মাহিবি চৌধুরী, যিনি বিকল্প ধারার নেতা, তিনি নিচে এসেছিলেন। তিনি নিচে জানিয়েছেন যে তারা উপরে বৈঠক করছেন 3য় তলায়, এই একই ভবনের 3 তলায়। তো তারা প্রথম থেকে আসলে জানিয়েছিলেন যে আজকের যে বৈঠক হবে এই বৈঠক নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে হয়তো কোনো বিবৃতি বা কোনো বক্তব্য দেবেন না। তবে আমরা যখন একজন নেতা করে আসছেন তো তখন তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এইগুলো হচ্ছে মূল বিষয়, যে তারা আসলে সামনে নির্বাচনকে কেন্দ্র করে তারা একটা তৃতীয় একটি জোট করতে চায়, যে জোটের মাধ্যমে তারা আন্দোলন করতে চায়। তবে মাহিবি চৌধুরী এটুকু বলেছেন যে এই জোটের বিষয়ে তারা একসঙ্গে কোনো আন্দোলন করবেন কিনা, পৃথক পৃথকভাবে আন্দোলন করবেন, সেই সব জিনিসগুলো এই বৈঠকে আলোচনা হবে। অর্থাৎ এই বৈঠকেই কি সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কিনা এই বিষয়ে সুস্পষ্টভাবে কোনো নেতাই জানাননি। তবে এটুকু জানিয়েছেন যে বাম মোর্চা, যেটি কমিউনিস্ট এবং বাসদের সঙ্গে কিছুদিন আগে যোগ দিয়েছেন, মানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাথে যে বাম মোর্চা যোগ দিয়েছে, সেই বাম মোর্চাকে তারা আনুষ্ঠানিকভাবে কোনো দাওয়াত দেননি, এটুকু আমাদেরকে জানিয়েছেন। যেহেতু তারা এরই মধ্যে বাসদ এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে জোট করেছেন, এই কারণে হয়তো তারা তাদেরকে আমন্ত্রণ জানান। তোফা আর তহুরাকে নিয়ে আমরা কথা বলছিলাম যে তোফা আর তহুরাকে আলাদা করা হয়েছে, তাদের স্বাস্থ্য ভালো আছে, এই নিয়ে কথা বলতে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর শাহনুর ইসলাম আছেন আমাদের সঙ্গে। ডক্টর শাহনুর ইসলাম, এই মুহূর্তে তোফা তহুরা কেমন আছে? এই মুহূর্তে তোফা তহুরা ভালো আছে, সংক্রমুক্ত না এখনো।
তাদের 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 তারা ভালো আছেন, তবে তাদেরকে শঙ্কামুক্ত করা বলা যাচ্ছে না পুরোপুরি। আপনারা বলছেন তারা পর্যবেক্ষণে 10 দিন থাকবেন। কোন বিষয়টি নিয়ে আপনারা একটু আশঙ্কা করছেন, মানে সংক্রমণের ঝুঁকিটি পার হয়েছে কিনা ডক্টর শাহানুর? না, এখনো পার হয়নি সংক্রমণের ঝুঁকিটা। সংক্রমণের ঝুঁকিটা রয়ে গিয়েছে এখনো। সংক্রমণের ঝুঁকি কয় ঘন্টা গেলে আমরা বলতে পারবো যে সংক্রমণের আর ঝুঁকি ওদের এখন আর নেই? আসলে ওভাবে বলা যাবে না, তবে কমপক্ষে অন্তত 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত বলা যায় না, তবে যে কোনো মুহূর্তেই তার জন্য ওকে, 48 ঘন্টা পর্যন্ত দেখতে হবে। ডক্টর শাহানুর ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে।